32 আসনে সিপিএমের প্রার্থী তালিকা প্রকাশ এবং ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন শ্রীজীব বিশ্বাস। নিঃসন্দেহে কঠিন লড়াই, তার কারণ এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী লড়াই করছেন। সৌমিত্র রায় সরাসরি রয়েছেন এবং সৌমিত্রের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে শ্রীজীব বিশ্বাস। সৌমিত্র, কি বলছেন শ্রীজীব বিশ্বাস, লড়াই কতটা কঠিন? দেখো, এবারের নির্বাচনে তুমি জানো এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র হচ্ছে হাই ভোল্টেজ কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন শাসক দলের তৃণমূলের হয়ে এবং উল্টো দিকে রয়েছেন শুভেন্দু অধিকারী। এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী শ্রীজীব বিশ্বাস এই মুহূর্তের নাম প্রার্থী ঘোষণা হওয়ার পরই তিনি প্রচারে বেরিয়ে পড়েছেন। দেবেন্দ্র ঘোষ রোড থেকে তার মিছিল শুরু হয়েছে, যে মিছিল পায়ে পায়ে এগিয়ে চলেছে এবং মিছিল শেষ হবে সোমনাথ পণ্ডিত বাজারে। আমার সঙ্গে রয়েছেন শ্রীজীব বিশ্বাস, তার সঙ্গে কথা বলে নেব। সেটা হচ্ছে যে এবারে যে লড়াই এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন এবং রয়েছেন উল্টো দিকে শুভেন্দু অধিকারী, কতটা কঠিন লড়াই, চ্যালেঞ্জটা আপনি কিভাবে গ্রহণ করছেন? সারা রাজ্যের যা লড়াই, তা ভবানীপুরেরও লড়াই। ভবানীপুরের মানুষের দায়িত্ব বেশি, কারণ মূল সমেত যদি পুরে ফেলতে হয় তাহলে ভবানীপুরকেই শুরু করতে হবে। আগেরবার ভবানীপুরে দাঁড়িয়ে বাই ইলেকশনে মুখ্যমন্ত্রী হতে হয়েছে, কোভিডের মধ্যে নির্বাচন হয়েছে। এবারে এই মানুষের বাড়তি দায়িত্ব, এই তৃণমূল বিজেপি সেটিং, সারা রাজ্যে কর্মহীনতা, বেকারদের সমস্যা, ডিএ না দেওয়া, অভয়ের বিচার না পাওয়া, তা কার্যত ভবানীপুরের দায়িত্ব অত্যন্ত বেশি। এই লড়াইয়ের সাহস আমাদের বলতে পারেন সেই দায়িত্ববোধের প্রতি ভরসা। আর আমাদের চাপ সবসময় বেশি, কোনোদিনই আমাদের কোনো নির্বাচনে কোনো প্রচারে আমরা কোনোদিন খামতি দিই না, এবারও দেব না। হ্যাঁ, তুমি শুনতে পেলে, লড়াই কঠিন, চাপ রয়েছে, এটা মেনে নিয়েও তিনি কিন্তু এই লড়াইয়ের ময়দানে থাকবেন, এমনটাই জানালেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। এই মুহূর্তে তার মিছিল। এবার বামেদের প্রার্থী তালিকা দ্বিতীয় দফায় আপনাদের সামনে রাখবো। দ্বিতীয় দফায় 32টি আসনে বামেরা প্রার্থী তালিকা প্রকাশ করলো। আপনারা জানেন প্রথম দফায় 192টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বামেরা, আর এবার দ্বিতীয় দফায় 32টি আসনে। ভবানীপুরে সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস, বালিগঞ্জে সিপিএম প্রার্থী আফরিন বেগম, টালিগঞ্জে সিপিএম প্রার্থী অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস, মেটিয়া বুরুজে সিপিএম প্রার্থী মনিরুল ইসলাম, ডায়মন্ড হারবারে সিপিএম এর টিকিটে লড়াই করবেন সমরেন্দ্রনাথ নাইয়া, নন্দীগ্রামে সিপিআই প্রার্থী হয়েছেন শান্তিগিরি, রানীনগরে সিপিএম টিকিট দিয়েছে জামাল হোসেনকে। আগেও টালিগঞ্জ বিধানসভা থেকে আপনি দাঁড়িয়েছিলেন 2006 সালে এবং 2011 সালে আপনি পরাজিত হয়েছিলেন অরূপ বিশ্বাসের কাছে। এবারেও তৃণমূলের প্রার্থী দাঁড়িয়েছেন অরূপ বিশ্বাস, লড়াই কতটা কঠিন? 2011 সাল তখন হচ্ছে যে তৃণমূলের উত্থানের সময়, কার্যত সেই সময় মানুষ, রাজ্যের একটা বড় অংশের মানুষ, তারা পরিবর্তন চেয়েছিলেন, ইতিবাচক পরিবর্তন। কিন্তু এই 15 বছর ধরে রাজ্যে তৃণমূলের সরকার চলার পর তারা এখন প্রত্যেকেই পরিত্রাণ চাইছেন যে এই তৃণমূলের শাসন থেকে। বিশেষত আমাদের এই রাজ্যে এখন দুর্নীতির একটা প্রাতিষ্ঠানিক চেহারা পেয়েছে। একেবারে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একেবারে কয়লা, বালি, যা কিছু চিটফান্ড সবই তো রয়েছে। ফলে এই প্রত্যেকটা জিনিস যা হচ্ছে রন্ধ্রে রন্ধ্রে সমাজ জীবনে ঢুকে গেছে। গত 15 বছরে আমাদের এই রাজ্য থেকে হাজারে হাজারে ছেলে মেয়ে পাশ করছে পরীক্ষা দিয়ে, তারা হচ্ছে যে কোথাও চাকরি পাচ্ছে না, শিল্প স্তব্ধ হয়ে গেছে রাজ্যে। ফলে আমাদের রাজ্য থেকে এখন দলে দলে ছেলেমেয়েরা পরিযায়ী পড়ুয়া হচ্ছে, লেখাপড়া করার জন্য বাইরে যেতে হচ্ছে, শিল্প নেই, বাইরে চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক, পরিযায়ী ডাক্তার। এই অবস্থায় অন্ততপক্ষে আমরা মনে করছি যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আমাদের রাজ্যে থাকুক, ঘরের ছেলেমেয়েরা অন্তত শহরে থাকুক। সেটা যদি থাকতে হয় তাহলে আমাদের রাজ্যের আর্থিক পুনর্গঠনের যেটা দরকার ছিল, তৃণমূল সরকার মিজারেবলি ফেল। এবং বিশেষত এরকম একটা বড় আর্থিক দুর্নীতিতে বিরোধী দলের ভূমিকাও যারা পালন করেছিলেন, বিজেপি, যারা বলেন কথায় কথায় না খাউঙ্গা না খানে দুঙ্গা, কার্যত দেখা গেল গত 15 বছর ধরে তৃণমূলের এই ভয়াবহ দুর্নীতিতে যারা যারা অভিযুক্ত হচ্ছেন, নেতা মন্ত্রী শান্ত্রী, তারা প্রত্যেকেই হচ্ছে যে খাচ্ছেন এবং দিব্যি বহাল তবিয়েতে বসবাস করছেন। ফলে এই যে কেন্দ্রের সরকার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় সবটা দেখে মানুষ বুঝতে পেরে গেছে যে আসলে এই দুটো ফুল একটা আর একটার জন্যই টিকে আছে। আর মানুষ কোনো ফুলের সাম্রাজ্যে আর থাকতে চাইছেন না, এই ফুলের বাইরে বেরোতে চাইছেন। সেখানে দাঁড়িয়ে বামেরা এখন অন্যতম গ্রহণযোগ্য বিকল্প, কারণ মানুষ পরীক্ষা করে নিয়েছেন তৃণমূলকে। ইতিমধ্যে পরীক্ষিত গোটা দেশ জুড়ে বিজেপি, ভারতবর্ষের বহু রাজ্যে ডবল ইঞ্জিন, ফলে সেখানেও তারা ফেল করছে। ফলে এই রাজ্যেও আমি বলছি এখন মানুষ দুই ফুলের বাইরে একটা বিকল্প হিসেবে বামকে পেতে চাইছেন। এর জন্য প্রস্তুত আছি। কেন এবারে লড়াই শুধু বিজেপির জেতার লড়াই না, এবারে লড়াই আছে পশ্চিমবঙ্গের মানুষের জেতার লড়াই। এবারে লড়াই আছে তাদের লড়াই যাদেরকে এরা বলেছে যে যারা তৃণমূলকে ভোট না দেয় তারা বাঙালি নেই।
এবার সেই বাঙালিদের লড়াই আছে, তো ওই লড়াইতে আমরা এক হয়ে লড়াই করব। আপনার বিরুদ্ধে যে প্রচার হতে পারে যে আপনি বাঙালি নন, সেটাকে কিভাবে কাউন্টার করবেন? এই এন্টালি হচ্ছে কসমোপলিটন এলাকা, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মাচরণের মানুষ আছে, সেটাকে কিভাবে কমব্যাট করবেন? তাহলে তো মমতা ব্যানার্জিকেও আপনারা বাঙালি কি করে বলবেন? তিনি তো বাঙালি সেই হিসাবে মানে মানুষের সামনে প্রস্তুতই হয় না, না হলে কোনোদিন বাঙালি হিন্দুদের বলতো না যে আমি না থাকলে তোমরা বাঁচতে পারবে না। যদি এই ওনার মুখের কথা, তাহলে ওনার থেকে 101% বাঙালি আমি বেশি আছি। কেন আমি পশ্চিমবঙ্গের বাঙালি মানুষদেরকে বা বাঙালি হিন্দুদেরকে বাঁচানোর জন্য 2021-এর পরে লড়াই করেছিলাম। 21-এর যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, সেই মামলায় আপনি অগ্রণী ভূমিকা নেন। আপনার মামলার জোরেই সেই বিভিন্ন তদন্ত হয়েছে। সন্দেশখালিতেও অগ্রণী ভূমিকা দেখা যাচ্ছে। কোর্টের লড়াই আপনি বারবার জয়ী হয়েছেন। এখানে দ্বিতীয়বার এই ইনিংসে কতটা আশাবাদী এবং কি কি বিষয়ে আপনি জোর দেবেন? দেখুন, 2021-এ আমি মানুষকে আমার পরিচয় দিচ্ছিলাম যে আমি কি কি করতে পারি, কিন্তু সেটা আমি 2021-এর পরে ভালো করে মানুষকে বোঝাতে পেরেছি যে আমি কি করতে পারি। সেটা মানুষ দেখেছে দু চোখ থেকে, আর আমি জানি যে ভদ্র পশ্চিমবঙ্গের বাঙালিরা তারা আমাকে অনেক পছন্দ করে। সেটা ওরা বারবার আমাকে লিখে তারাও জানায়। তা ওই মানে যে ভালোবাসা আমি আপনাদের কাছ থেকে পাই, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের। আমি প্রথমেই আমার কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা আমার রাজ্য সভাপতি, সাংসদ, আমার দাদা মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে এবং তার সঙ্গে যারা যারা এই সিদ্ধান্তে ছিলেন, কেন্দ্রীয় নেতৃত্ব, সুনীল বানসালজি, বিপ্লব দেব দাদা, মানে সবাই যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ, কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা। এবং আমি শুধু এইটুকু জানি যে তারা জানেন যাদবপুর আমরা জিতব, তারা এটা জানেন। তাই প্রার্থী নির্বাচনের সময় এইটা তাদের নিশ্চয়ই হৃদয়ের কোথাও আছে যে সর্বরই যাদবপুর জিতবে। দেবব্রত মজুমদার আপনার অপোজিটে রয়েছেন, তিনি এর আগেও একাধিকবার জিতেছেন, লড়াই কতটা কঠিন হবে? দেখুন, ওনার যে পতাকা উনি ছেড়ে দিয়েছিলেন সেই পতাকাই তো আমি নিয়ে দৌড়ে চলেছি। সুতরাং আমি জানি যে উনি জানবেন যে ওনার উত্তরসূরি আমি। লড়াই থাকবে, মতাদর্শের লড়াই, কিন্তু এবারের লড়াইটা যে লড়াই যাদবপুর লড়বে সেটা হচ্ছে ন্যায়ের লড়াই যাদবপুর লড়বে, ধর্মের লড়াই যাদবপুর লড়বে, ভয়মুক্ত রাজনীতি যাদবপুর লড়বে, সিন্ডিকেট মুক্ত যাদবপুর এই লড়াই লড়বে। যাদবপুরে দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতাল নেই, বাম আমলেও চেষ্টা ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি। কখন যেন পুঁজিপতের বিরুদ্ধে লড়তে লড়তে পুঁজিপতিদের হাতেই দেয়া হয়ে গেছিল সরকারি খাস জমি, সরকারি হাসপাতাল হয়নি। যাদবপুরের মানুষের কাছে আমার অঙ্গীকার, যাদবপুরে সরকারি হাসপাতাল, প্রকৃত ইনফ্রাস্ট্রাকচার শুদ্ধ সরকারি হাসপাতাল হবে, যাতে যাদবপুরের মানুষকে আর ভাঙরে গিয়ে 2000 লোকের পেছনে লাইন দিতে না হয়। যাদবপুরে খেলার জায়গা রয়েছে, আন্তঃসংঘ স্টেডিয়াম রয়েছে, তাকে ন্যাশনাল মানের পৌঁছে দিতে হবে। শেষ প্রশ্ন হচ্ছে যে একাধিক মহিলা সংক্রান্ত ভাতা মুখ্যমন্ত্রী চালু করেছেন, সেখানে আপনার লক্ষ্মী ভান্ডার রয়েছে, কন্যাশ্রী রয়েছেন, এইটাকে আপনারা কিভাবে চ্যালেঞ্জ, মানে কতটা মোকাবিলা আপনি করতে পারবেন? দেখুন, যাদবপুরের মানুষ শিক্ষিত, সচেতন মানুষ, পরিবর্তনকামী মানুষ। তারা বারংবার যাদবপুরের পরিবর্তন দেখেছেন, পরিবর্তন এনেছেন। যাদবপুরের সমস্ত মাতৃশক্তির প্রতি আমার এই আস্থা, বিশ্বাস আছে যে যাদবপুরকে ভাতা দিয়ে কেনা যাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।